নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মতো পৌঁছে যায়। প্রথমেই আজকে এফআইআই এবং ডিআইআই এর ডেটা দেখে নেব। ডিআইআই আজ দিনে 1745 কোটি টাকা শেয়ার কেনাকাটা করেছে এবং এফআইআই 135 কোটি টাকা শেয়ার কেনাকাটা করেছে। মানে কিছুদিন ধরে দেখা যাচ্ছে ডিআইআই এবং এফআইআই এরা একসঙ্গেই কেনাকাটা করছে। এরপরে কিছু স্টক স্পেসিফিক আলোচনা করব। প্রথম যে স্টক বিইএমএল লিমিটেড, এই স্টকটা আজকের দিনে প্রায় 15.5% কাছাকাছি বেড়েছে। কোম্পানি যে গাইডেন্স দিয়েছে তাতে বলেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর শেষে কোম্পানির যে অর্ডার বুক সেটা 22,000 কোটি হয়ে যাবে এবং বর্তমানে কোম্পানির যে অর্ডার বুক সেটা রয়েছে 14,000 কোটি টাকা। মানে এই অর্ডার বুক অনেকটাই বাড়বে। এছাড়াও যদি দেখেন কোম্পানির যে রেভিনিউ সেটাও যথেষ্ট বেড়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে 1518 কোটি টাকা রেভিনিউ ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 1656 কোটি টাকা। এরপরে আজকের দিনে এই ইটারনাল, যেটা আগে জোম্যাটো নামে মার্কেটে লিস্ট ছিল, আজকের দিনে 4.5%-এর কাছাকাছি পড়েছে। এই ইটারনাল আজকে কি কারণে পড়লো এখানে দেখতে পাচ্ছেন। ইটারনাল শেয়ার 4% আফটার ফুটসি এবং এমএসসিআই কাট স্টক ওয়েটেজ। মানে এই যে ফুটসি এবং এমএসসিআই ইন্ডেক্স রয়েছে এটাই ইটারনাল এদের শেয়ার বিক্রি করতে চলেছে। এবং কি কারণে বিক্রি করবে? কোম্পানির কি বিজনেস খারাপ হয়ে গেছে? না বন্ধুরা, কোম্পানির বিজনেস কিন্তু খারাপ হয়ে যায়নি। এই স্টকে যে একটা ফরেন ওনারশিপ লিমিট থাকে সেটাই ইটারনাল স্টকে কমেছে। মানে ফরেনদের যে লিমিট সেটা 82.74% থেকে কমে হয়েছে 49.5%। মানে ফরেনরা এর বেশি স্টে এই শেয়ারটাতে রাখতে পারবে না, যার কারণের জন্য বিদেশি যে ইনভেস্টররা আছে তাদের এই জোম্যাটো শেয়ার বিক্রি করতে হবে। এবং যদি দেখেন এই যে আউটফ্লো সেটা হতে পারে প্রায় $840 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 7,000 কোটির কাছাকাছি। এবং এই যে চেঞ্জ সেটা মে মাসের 28 তারিখ থেকে শুরু হতে পারে। তবে দেখুন, যেহেতু বিজনেস খারাপ হয়নি তাই যদি স্টকটা নিচে নেমে আসে তাহলে কিন্তু একটা বড় বাইং অপরচুনিটি তৈরি হবে। এরপরে যদি দেখি অনাসা কনজিউমার লিমিটেড, স্টকটা আজকের দিনে প্রায় 5%-এর কাছাকাছি পড়েছে। তবে যদি দেখি রেজাল্ট আসার পর স্টকটা প্রায় 20%-এর আপার সার্কেল লাগিয়েছিল এবং রেজাল্টও খুব একটা ভালো ছিল না। তো সেই কারণের জন্য আজকে স্টকটা 5%-এর কাছাকাছি পড়েছে। এরপরে যদি দেখি নারায়ণা ক্রুডঅয়েল লিমিটেড, আজকের দিনে 3%-এর উপরে বেড়েছে, কারণ কোম্পানির যে কোয়ার্টার করে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 3% বৃদ্ধি পেয়েছে। মানে কোম্পানির রেজাল্ট ভালো এসেছে, সেই কারণে স্টকটা আজকে বেড়েছে। এরপরে টিমকেন ইন্ডিয়া, এইটাও 5%-এর উপরে বেড়েছে। স্টকটার কোয়ার্টার পরে রেজাল্ট ভালো এসেছে। এইখানে যদি দেখি কোম্পানির যে রেভিনিউ সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 898 কোটি টাকা, যেটা বের হয়েছে 940 কোটি। এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 141 কোটি, যেখান থেকে বের হয়েছে 187 কোটি। তো এই রেজাল্ট ভালো আসার কারণে এই স্টকটা ভালো পারফর্ম করেছে। এরপরে জেকে সিমেন্ট, এরও যে কোয়ার্টার পরে রেজাল্ট সেটাও ভালো এসেছে। কোম্পানির যে কোয়ার্টার পরে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 77% বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির রেভিনিউ সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে 3,343 কোটি টাকা। এরপরে স্টক লিন্ডে ইন্ডিয়া লিমিটেড, আজকের দিনে প্রায় 7%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানির যে কোয়ার্টার পরে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 12% বৃদ্ধি পেয়েছে। এরপরে স্টক এমকিউর ফার্মাকিউটিক্যালস লিমিটেড, কোম্পানিটা তাদের কোয়ার্টার পরে রেজাল্ট 2-3 দিন আগে পেশ করেছে এবং তখন থেকেই দেখতে পাচ্ছেন স্টকটা ভালো তেজিতে আসে। এই কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 64% বৃদ্ধি পেয়েছে। এর পরের কোম্পানি জিএনএফসি, আজকের দিনে 6.5%-এর কাছাকাছি বেড়েছে। এই কোম্পানিরও নেট প্রফিট ইয়ার অন ইয়ার 62% বৃদ্ধি পেয়ে হয়েছে 211 কোটি টাকা। তবে কোম্পানির যে রেভিনিউ সেটা সামান্য পড়ে গেছে। কোম্পানির যে রেভিনিউ সেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 2218 কোটি টাকা, যেটা সামান্য পড়ে হয়েছে 2177 কোটি টাকা। আর কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল 130 কোটি, সেইখান থেকে বেড়েই এই 211 কোটি হয়েছে। এর পরের কোম্পানি টায়ার সেক্টরে কাজ করা এই বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি লিমিটেড, আজকের দিনে প্রায় 6.5%-এর কাছাকাছি পড়েছে। তো এই স্টকটা কেন পড়লো? এই স্টকটা তাদের কোয়ার্টার পরে রেজাল্ট পেশ করেছে এবং যেই কোয়ার্টার পরে রেজাল্ট কিছু কিছু ব্রোকার বা কিছু কিছু যে রেটিং এজেন্সি আছে তাদের পছন্দ হয়নি। সেই কারণে এখানে দেখতে পাচ্ছেন নোমুরা, এই যে ব্রোকিং এজেন্সি আছে, এরাই স্টকটাকে ডাউনগ্রেড করে দিয়েছে। এর আগে স্টকটার টার্গেট দিয়েছিল 3,242, সেখান থেকে কমিয়ে করে দিয়েছে 2,644। তো সেই কারণে এই স্টকটা পড়েছে। তবে দেখুন, এটা একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক। আর এই যে বিকেটি টায়ার, এরা কিসের টায়ার তৈরি করে? এই যে বড় বড় টায়ার যেগুলো দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন যন্ত্রপাতি হয় যেমন জেসিবি, সেই টায়ার এই কোম্পানি তৈরি করে থাকে। এর পরের কোম্পানি সারদা এনার্জি অ্যান্ড মিনারেলস লিমিটেড, কোম্পানির যদি দেখেন রেজাল্টও ভালো এসেছে এবং টার্গেটও ভালো আছে। এখানে যদি দেখেন কোম্পানির স্ট্যান্ডালোন নেট সেলস সেটা 51% বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার, যেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল 670 কোটি টাকা, সেটা বেড়ে হয়েছে 1,013 কোটি। এবং কোম্পানির যে কোয়ার্টারলি নেট প্রফিট সেটাও ইয়ার অন ইয়ার 14.03% বৃদ্ধি পেয়েছে, যেটা 101.07 কোটি ছিল, সেটা বেড়ে হয়েছে 115 কোটি। এবং কোম্পানির যে ইবিআইটি দিয়ে আছে সেটাও 67% বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল
166.2 শেয়ার, সেখান থেকে বের হয়েছে 277। এবং যদি দেখেন এই যে অ্যাক্সিস সিকিউরিটি আছে, এই যে সারদা এনার্জি, এর যে টার্গেট সেটাও বাড়িয়ে করেছে 615। তা সত্ত্বেও আজকে স্টকটা কেন পড়লো? কোম্পানির তো ইয়ার অন ইয়ার যে রেজাল্ট ভালো আছে, কিন্তু কোম্পানির যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখে, এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস, মানে এর আগের কোয়ার্টার ডিসেম্বর কোয়ার্টারে সেলস ছিল 1319 কোটি টাকা, সেখান থেকে পড়েছে 1239 কোটি। তারপরে যদি অপারেটিং প্রফিট দেখি, এর আগের কোয়ার্টারে ছিল 369 কোটি, সেখান থেকে কমেছে 271 কোটি। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটাও কোয়ার্টারলি যদি দেখেন 200 কোটি থেকে কমে হয়েছে 100 কোটি, মানে 50% ডাউন। আর এই কোয়ার্টার অন কোয়ার্টারের তুলনায় এই রেজাল্ট খারাপ আসার কারণে স্টকটা দিয়ে পড়েছে। এর পরের কোম্পানি ডিভিস ল্যাব আজকের দিনে প্রায় 4.5%-এর কাছাকাছি বেড়েছে। কোম্পানি একটা বড় সাপ্লাই ডিল সাইন করেছে, এই যে একটা বিদেশি কোম্পানি আছে গ্লোবাল ফার্মাকিউটিক্যালস এর সঙ্গে, এবং যেই ডিলের আনুমানিক মূল্য প্রায় 650 থেকে 750 কোটি টাকা। এর পরের স্টক অ্যাস্টার লিমিটেড। কোম্পানির যে কোয়ার্টার করে নেট প্রফিট সেটা 4% বৃদ্ধি পেয়ে হয়েছে 1900 কোটি টাকা, এবং এই কোম্পানিটা একটা শেয়ার পিছু 2 টাকা 25 পয়সা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এরপরে যদি দেখি ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 7%-এর উপরে বেড়েছে। কোম্পানির যে প্রফিট আফটার ট্যাক্স সেটা কোয়ার্টার অন কোয়ার্টার 112% বৃদ্ধি পেয়েছে। এর পরের কোম্পানি কেইসি ইন্টারন্যাশনাল লিমিটেড, আজকে প্রায় 6.5%-এর কাছাকাছি বেড়ে গেছে, কারণ এই কোম্পানিটা আজকে তার কোয়ার্টার ফোরের যে রেজাল্ট সেটা পেশ করবে। দেখুন মার্কেট চলাকালীন কিন্তু এদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ হয়নি, তবে এর যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা ভালো আসতে পারে, এই ভেবেই এই স্টকটাতে বড় কেনাকাটা হয়েছে। এরপরে আজকে অনেক কোম্পানি তার কোয়ার্টার ফোরের রেজাল্ট দেখতে চলেছে, যেমন জেনারেল ইন্স্যুরেন্স কর্প, তারপর অরবিন্দ ফার্মা, সুমিতম কেমিক্যাল, তারপর সুন্দরম ফাইন্যান্স, জিলেট, তারপর বেয়ার কর্প, তারপর নাজারাটেক, ব্লু ডার্ট, তারপর ভাজিলাল ইন্ডাস্ট্রি, এরকম টোটাল 205খানা কোম্পানি আজকে তাদের কোয়ার্টার ফোরের রেজাল্ট পেশ করবে। তবে তার মধ্যে কিছু পপুলার কোম্পানি তার কোয়ার্টার ফোরের রেজাল্ট পেশ করে দিয়েছে, সেগুলো একটু দেখে নিয়ে চলুন। প্রথম কোম্পানি অরবিন্দ ফার্মা। কোম্পানির যে প্রফিট সেটা ফ্ল্যাট থেকেছে, মানে আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় একই রকম রয়েছে, তবে কোম্পানি মার্কেটের যে এস্টিমেট ছিল সেটাকে মিস করে দিয়েছে। এই অনেক সময় দেখবেন যখন কোয়ার্টারলি রেজাল্ট আসে, রেজাল্ট খারাপ আসার পরেও কিছু কিছু স্টক বাড়ে, আবার রেজাল্ট ভালো আসার পরেও কিছু কিছু স্টক পড়ে যায়। কি কারণে হয়? কারণ মার্কেট একটা এস্টিমেট থাকে যে এই কোম্পানিটা এরকম পারফর্ম করতে পারে, তার থেকে যদি খারাপ পারফর্ম করে তাহলে মার্কেট পড়ে, এবং তার থেকে যদি ভালো পারফর্ম করে তাহলে শেয়ার বাড়ে। কোম্পানির যে রেভিনিউ সেটা এর আগের বছর সেম কোয়ার্টার ছিল 7,580 কোটি টাকা, যেখান থেকে 10% বেড়ে হয়েছে 8,382 কোটি টাকা। কোম্পানির যে ইবিআইটি আছে সেটা 1673 কোটি ছিল আগের বছর সেম কোয়ার্টারে, যেটা বেড়ে হয়েছে 1792 কোটি। এবং মার্জিন সেটা 22% থেকে পড়ে হয়েছে 21.4%। এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি, আগের বছর সেম কোয়ার্টারে ছিল 909 কোটি, যেখান থেকে পড়ে হয়েছে 903.5 কোটি। আর এখানে এস্টিমেট কত ছিল? এই যে রেভিনিউ এসেছে 8,382 কোটি, এস্টিমেট ছিল 8,197 কোটি, মানে এই এস্টিমেটটাকে মিট করেছে। তবে যদি বাকি এস্টিমেট গুলো দেখি, ইবিআইটি দিয়ে এর এস্টিমেট ছিল 1827 কোটি, সেইটাকে মিস করে গেছে 1792 কোটি। মার্জিন এরও এস্টিমেট ছিল 22.3%, সেটাও পড়েছে 21.4%। এবং নেট প্রফিট তার যে এস্টিমেট সেটা ছিল 1,013 কোটি টাকা, তো সেটাও আসেনি, 903.5 কোটি এসেছে। এর পরের কোম্পানি জিলেট ইন্ডিয়া। মার্কেট চলাকালীন এখানে দেখতে পাচ্ছেন একটা বড় র্যালি দেখিয়েছে, মানে কোম্পানিটা এই মুহূর্তে তাদের যে কোয়ার্টার করে রেজাল্ট সেটা পেশ করে দিয়েছিল। তো কিরকম রেজাল্ট এসেছে চলুন একটু দেখে নিই। কোম্পানির যে কোয়ার্টার পরের প্রফিট, এখানে একটু ভুল লেখা আছে, এটা কোয়ার্টার 3 লেখা আছে, এটা কোয়ার্টার 4 হবে। কোম্পানির প্রফিটটা ইয়ার অন ইয়ার 7% বৃদ্ধি পেয়ে হয়েছে 159 কোটি টাকা, এবং এই কোম্পানিটা একটা শেয়ার পিছু 47 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল 99 কোটি টাকা, যেটা বেড়ে হয়েছে 159 কোটি টাকা। এর পরের কোম্পানি সুন্দরম ফাইন্যান্স লিমিটেড। এই কোম্পানিটাও এইখানে তাদের কোয়ার্টার পরে রেজাল্ট পেশ করেছে, সেই জন্য এখানে একটা বড় র্যালি দেখিয়েছে। এর কোয়ার্টার পরে একটু দেখে নেবো। এইখানে যদি দেখি মার্চ 2025, এখানে দেখতে পাচ্ছেন 2259 কোটি, আর এর আগের বছর সেম কোয়ার্টারে মানে মার্চ 2024 কত ছিল? 2156 কোটি, মানে সামান্য বেড়েছে। এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা এই কোয়ার্টারে দেখতে পাচ্ছেন 553 কোটি, যেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল 472 কোটি। তবে দেখুন এই যে ফাইন্যান্স কোম্পানিগুলো, এদের শুধু প্রফিট দেখলেই হয় না, এদের যে এনপিএ থাকে মানে নেট পারফর্মিং অ্যাসেট থাকে, এইগুলোকেও দেখতে হয়। তবে এখানে আপডেট হয়নি, আপডেট হয়ে গেলে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দিতাম। এর পরের স্টক গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল লিমিটেড। কোম্পানির যদি রেভিনিউ দেখি, এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 148 কোটি, যেখান থেকে বের হয়েছে 199 কোটি, তবে এর আগের কোয়ার্টারে ছিল 280 কোটি। এরপর কোম্পানির নেট প্রফিট দেখে নেবো। এই কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট 23 কোটি, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 18 কোটি, মানে ইয়ার অন ইয়ার কোম্পানির প্রফিট সেটা ভালো। কিন্তু কোয়ার্টারলি যদি দেখি, এই ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানির যে প্রফিট সেটা ছিল 50 কোটি, মানে কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির যে নেট প্রফিট সেটা 50%-এরও বেশি পড়ে গেছে। এর পরের স্টক যথার্থ হসপিটাল। কোম্পানির যে নেট প্রফিট সেটা মাত্র 1% বেড়েছে, এবং কোম্পানির যে মার্জিন সেটাও কিছুটা পড়েছে। এর পরের স্টক নাজারা টেকনোলজি লিমিটেড। কোম্পানি এই কোয়ার্টারে 4 কোটি টাকার প্রফিট পোস্ট করেছে, যেটা এর আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় 95% বেশি। তবে কোম্পানির যে গোটা ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রফিট সেটা কোম্পানির এক্সপেন্সেস মানে খরচা বেড়ে যাওয়ার কারণে অনেকটাই পড়ে গেছে।
কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে 18 লাখ টাকার প্রফিট পোস্ট করেছিল, যেখান থেকে বের হয়েছে 4 কোটি টাকার কাছাকাছি। এর পরের স্টক আপি স্পেস সলিউশন লিমিটেড। এই কোম্পানিটার সেলস একটু দেখে নেবো। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির সেলস এই মার্চ 2024-এ দেখুন 232 কোটি, যেখান থেকে বের হয়েছে 340 কোটি, এবং এর আগের কোয়ার্টারে ছিল 318 কোটি। মানে কোম্পানি ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোতেই ভালো সেলস দেখিয়েছে। এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি সেটা দেখুন এই আগের বছর সেম কোয়ার্টারে ছিল 1 কোটি, যেখান থেকে বের হয়েছে 11 কোটি, মানে অনেকটাই বৃদ্ধি দেখিয়েছে। তবে যদি দেখি কোয়ার্টারলি সামান্য পড়েছে, কোয়ার্টারলি 15 কোটি ছিল, সেখান থেকে 11 কোটি, এটাও সামান্য নয়, অনেকটাই পড়েছে। এরপরে কিছু স্টক আগামীকাল কিছু খবরের জন্য র্যাটারে থাকবে, যেমন স্যাগিলিটি ইন্ডিয়া লিমিটেড। কাল এই স্টকটাতে বড় পতন আসতে পারে, মানে প্রায় 8 থেকে 9% কাছাকাছি পড়তে পারে। কারণ হিসাবে যদি দেখেন এই কোম্পানিতে একটা ওয়েপেস আসতে চলেছে, এবং যেই ওয়েপেসটা শুরু হবে যারা নন রিটেল ইনভেস্টর আছে তাদের জন্য মে মাসের 27 তারিখে, এবং যারা রিটেল ইনভেস্টর আছে তাদের জন্য 28 তারিখ থেকে। তবে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ওয়েপেস কত ফ্লোর প্রাইসে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েপেস সেটা আসবে 38 টাকা পার শেয়ার এই হিসাবে। আর সেখানে যদি দেখেন স্টকটার দাম চলছে 43 টাকার কাছাকাছি, এই হিসাবেও যদি দেখেন স্টকটা প্রায় 10 থেকে 11% কাছাকাছি ক্র্যাশ হতে পারে। যখন ওয়েপেস আসে তখন স্টকটার যে ফ্লোর প্রাইস তারই কাছাকাছি স্টকটার যে দাম সেটা সেট হয়ে যায়। কারণ কোম্পানির প্রমোটার যে ওয়েপেস আনছে তখন কিন্তু বড় বড় ইনভেস্টররা মনে করে যে ওই দামটাই কিন্তু এই কোম্পানির যে ফেয়ার ভ্যালুয়েশন সেটা। এরপরে ইন্ডিগো, এই শেয়ারটাও আগামীকাল ফোকাসে থাকবে। এরও দেখতে পাচ্ছেন কোম্পানির যে কো-ফাউন্ডার আছে রাকেশ গ্যাংওয়াল, তিনিও তার কিছু পরিমাণ অংশ বাজারে বিক্রি করতে চলেছেন, যার আনুমানিক মূল্য প্রায় $800 মিলিয়ন, এবং যার ফ্লোর প্রাইস সেট হয়েছে 5175 রুপি পার শেয়ার। মানে আজকে ক্লোজিং এর প্রাইস হিসেবে যদি দেখেন তাহলে প্রায় 4.5% নিচে। তো এই স্টকটাও 3 থেকে 4% পর্যন্ত আগামীকাল পড়তে পারে। এরপরে সেবি এক্সচেঞ্জ গুলোকে তাদের যে বিভিন্ন ধরনের এক্সপায়ারি আছে সেগুলোকে এই দুদিনের মধ্যে সীমাবদ্ধ করার কথা বলেছে, এই টিউসডে এবং থার্সডে, মানে মঙ্গলবার এবং বৃহস্পতিবারের মধ্যেই সমস্ত ধরনের যে এক্সচেঞ্জ আছে তাদের এক্সপায়ারি গুলো আনতে হবে। এতদিন এই যে এক্সপায়ারি সেটা বিভিন্ন যে এক্সচেঞ্জ আছে যেমন ধরুন এনএসি বা বিএসসি তাদের ইচ্ছা মতো দিনে আসতো। আর সেবি মার্কেটে এই ভোলাটাইল যাতে না হয় সেই কারণের জন্য এই যে এক্সপায়ারি ডেট সেটা এই মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটো দিনের মধ্যেই সীমাবদ্ধ করার কথা বলেছে, এবং এক্সচেঞ্জকে 15 জুনের মধ্যে এই রিপোর্ট সেটা পেশ করতে হবে। এবং এই কারণের জন্য আগামীকাল বিএসসি এই শেয়ারটা ফোকাসে থাকবে। বর্তমানে যদি গোল্ডের দাম দেখি, গোল্ড এই মুহূর্তে 98,710 কাছে ট্রেড করছে। তবে ইউবিএস এর একটি রিপোর্ট এসেছে যেখানে বলা হচ্ছে এই যে গোল্ড সেটা এখনো বাড়তে পারে, গোল্ড হ্যাজ মোর রুম। ইউবিএস এর যে জনি টেপস আছে সেই এই কথা বলেছে। এরপরে কিছু স্টক খুব শীঘ্রই মার্কেটে আসতে চলেছে, সেইগুলো সম্বন্ধে কিছু খবর এসেছে, সেইগুলো একটু দেখে নিই। ইন্ডিয়ার যে এনএসি আছে দেখতে পাচ্ছেন সেবিকে $118 মিলিয়ন অফার করেছে, কারণ একটা কেসের কারণে এদের যে আইপিও সেটা আটকে আছে, সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় সেই কারণের জন্যই এই অফারটা দেওয়া হয়েছে। এছাড়াও আরো একটি কোম্পানি খুব শীঘ্রই মার্কেটে লিস্ট হতে চলেছে, এই এনএসডিএল। এটা দেখতে পাচ্ছেন এদের যে কোয়ার্টার করে প্রফিট সেটা 5% বৃদ্ধি পেয়েছে, 5% বৃদ্ধি পেয়েছে 83.3 কোটি টাকা। এরপরে ক্রুড অয়েল দেখে নেবো। ক্রুড অয়েল এই মুহূর্তে এই ডব্লিউটিআই ক্রুড প্রায় 61.5 কাছাকাছি চলছে, এবং ব্রেন্ট ক্রুড এটা প্রায় 65 কাছাকাছি চলছে। এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি এই মুহূর্তে 85.10 কাছে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।